আমি আমার স্বামীর কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম মাত্র কয়েক ঘন্টা আগে আমি 127 কোটি টাকারও বেশি জিতেছি। আর সেই রাতে আমি ওর চোখের দিকে তাকিয়ে বলেছিলাম আমার চাকরিটা চলে গেছে। আমি ভেবেছিলাম এইটা হয়তো একমাত্র উপায় জানার ও সত্যি আমাকে ভালোবাসে কিনা, নাকি ওর পরিবার টাকার গন্ধ পেলে আমাদের গিলে খাবে। আর যখন সৌমিক আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল আমি নিঃশব্দে কেঁদেছিলাম, কারণ আমার ব্যাংক অ্যাকাউন্টে তখন এমন একটা অঙ্ক পড়েছিল যেটার কাছাকাছি সংখ্যা ওর বোন রিমি কোনোদিন জীবনে দেখেনি। তবুও সেই পরিবারের চোখে আমি তখনও ছিলাম শুধু বোঝা, যে নাকি স্বামীর টাকায় বেঁচে আছে। লটারির টিকিটটা আমি কিনেছিলাম আমাদের এলাকার ছোট্ট একটা দোকান থেকে, যে দোকানে মোবাইল রিচার্জ করা হয়, সিগারেট খোলা বিক্রি হয়, আর সারাদিন পোড়া কফির গন্ধ ভাসে। সংখ্যাগুলো আমি খুব ভেবে চিনতে দেইনি। আম্মুর জন্মদিন, আম্মু যেদিন মারা গিয়েছিল সেই তারিখ, আর ছোটবেলা থেকে যে দুইটা সংখ্যা আমাকে অকারণে ভয় দেখাতো। তারপর ফলাফল যখন স্ক্রিনে উঠলো আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে জমে গিয়েছিলাম। চারপাশ দিয়ে বাস যাচ্ছে, রিক্সা বেল বাজাচ্ছে, মানুষ হাঁটছে, কিন্তু আমার কাছে সব শব্দ যেন দূরে সরে গিয়েছিল। 97 মিলিয়ন ডলার, সব কেটে হাতে রইল মাত্র 78 মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় 127 কোটিরও বেশি। আমি চিৎকার করিনি, লাফাইনি, কাঁদিওনি। আমার মাথায় প্রথম যে মানুষটার কথা এসেছিল সে হলো রিমি, সৌমিকের বড় বোন। কারণ সৌমিক যদি জানতো তাহলে রাতের খাবারের আগেই রিমি জেনে যেত, আর রিমি জানলে তার স্বামী রাজীব সেই চেনা মিথ্যা হাসিটা নিয়ে হাজির হতো। কখনো বিউটি পার্লারের জন্য টাকা, কখনো নতুন ব্যবসার জন্য, কখনো ধার সুদের জন্য। ওদের জীবনটা সবসময় এমন ছিল, ভাড়া বাসায় থেকেও এমন ভাব যেন গুলশানের বড় লোক। তাই আমি সোজা বাসায় ফিরিনি, প্রথমে ব্যাংকে গিয়েছিলাম, নতুন অ্যাকাউন্ট খুললাম, নতুন সিম কিনলাম, টাকাগুলো ধাপে ধাপে ট্রান্সফার করলাম, সবকিছু নিঃশব্দে। তারপর রাতে বাসায় ফিরলাম, দরজা খুলতেই দেখি সৌমিক রান্নাঘরে দাঁড়িয়ে পুরনো একটা অ্যাপ্রন পরে ডাল নাড়ছে। আমাকে দেখে হাসলো। এই তো, আজ না ওভারটাইম ছিল? আমি ব্যাগটা সোফায় ছুঁড়ে রেখে ধীরে বললাম, সৌমিক আমার চাকরিটা চলে গেছে। ওর হাত থেকে থেমে গেল। ও চুলার আগুন বন্ধ করে ধীরে ধীরে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসলো। কখন? আজ কোম্পানি নাকি লোক কমাচ্ছে। আমি ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না, অপরাধ বোধে না, ভয় হচ্ছিল যদি হতাশা দেখি। কিন্তু সৌমিক শুধু আমার হাতটা শক্ত করে ধরে বলল, আরে সমস্যা নাই, আমি আছি না। শেষের কথাগুলো বলতে গিয়ে ওর গলা কেঁপে উঠছিল, আর সেই মুহূর্তটাই আমাদের ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সৌমিকের মাসিক বেতন ছিল মোটামুটি 50,000-এর মতো, আমি একটু বেশি পেতাম। বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, বাজার, ইন্টারনেট, ওষুধ সব মিলিয়ে মাস শেষ হওয়ার আগেই আমাদের হিসাব এলোমেলো হয়ে যেত। সেই রাতে সৌমিক আমার প্লেটে বাড়তি ভাত তুলে দিল, ফ্রিজ থেকে ঠান্ডা সফট ড্রিঙ্কস বের করে হেসে বলল, এটাকে জোর করে ছুটি পাওয়া ভাবো। আমিও হাসলাম। আর আমার পাশের ড্রয়ারে তখন একটা ফোন রাখা, যার ভেতরে 127 কোটি টাকা ঘুমিয়ে আছে। পরদিন সকালে সৌমিকের মেসেজ এলো, রিমির জন্য যে গোল সেট বুক করেছিলাম সেটা ক্যান্সেল করছি, 4,20,000 ফেরত পাইছি। টাকাগুলো তুই রাখ, বাকিটা আমি ম্যানেজ করব। আমি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। ওই সেটটা ছিল রিমির বিবাহ বার্ষিকীর গিফট। রিমি জোর করে সৌমিককে কিনতে বাধ্য করেছিল। তার সেই পুরনো কথা, তুই আমার একমাত্র ভাই, নাকি তোর বউর কথায় চলিস এখন। সেই টাকা নিয়ে আমাদের ঝগড়াও হয়েছিল, কিন্তু আজ আমার জন্য সৌমিক সব বাতিল করে দিয়েছে। আমার মিথ্যার জন্য। দুপুরে রিমির ফোন এলো। সৌমিক বারান্দায় গিয়ে কথা বলছিল, কিন্তু আমি সব শুনতে পাচ্ছিলাম। কি ব্যাপার সৌমিক, সেটটা ক্যান্সেল করলি কেন? মেহেরিনের চাকরি চলে গেছে, একটু হিসাব করে চলতে হবে। তো আমার কি দোষ? তোমার বউর দুর্ভাগ্যের জন্য আমি কেন ভুগবো? আমার মুখ গরম হয়ে উঠলো। সৌমিক গম্ভীর গলায় বলল, ওকে এভাবে বলবি না। কয়েক সেকেন্ড নীরবতা। রিমি সম্ভবত ভাবতেই পারেনি সৌমিক ওকে থামাবে। তারপর ঠান্ডা এসে বলল, শনিবার সবাই আমাদের বাসায় আসিস, মা থাকবে, তখন কথা হবে। কল কেটে গেল। সৌমিক অনেকক্ষণ চুপচাপ বারান্দায় দাঁড়িয়েছিল। আমি পানি এগিয়ে দিয়ে বললাম, না গেলেই হয়। ও ক্লান্ত গলায় বলল, না গেলে আরো ঝামেলা হবে। শনিবার আমরা গেলাম রিমিদের বাসায়। মিরপুরের ফ্ল্যাট, ব্যাংক লোনে কেনা, কিন্তু ওদের ভাব দেখে মনে হয় যেন ধানমন্ডির প্যালেস। দরজা খুলে রিমি আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। চুল সেট করা, লাল নেল পলিশ, হাত ভর্তি নকল গোল্ড। ঠোঁট বাঁকিয়ে বলল, বা মেহেরিন, চাকরি নাই, কিন্তু মুখে তো আগের চেয়ে বেশি আরাম। সৌমিক দাঁত চেপে বলল, রিমি কি মিথ্যা বললাম? তখনই শাশুড়ি রান্নাঘর থেকে বের হলেন। আচ্ছা আচ্ছা, সবাই খেতে বসো। তারপর আমার দিকে তাকিয়ে সেই চিরচেনা করুণা সুরে বললেন, মেহেরিন মা, কিছু মনে করিও না, কিন্তু বিয়ে করা মেয়েদের বসে থাকলে মানায় না। আমার ছেলেটা একা আর কত টানবে? আমি মিথ্যা হাসলাম, চেষ্টা করছি। এদিকে রাজীব এসে বসলো দামি শার্ট পরে। চাকরি না পেয়ে আমার পার্লারের রিসেপশনে বসতে পারো। রিমি হেসে বলল, ওর জন্য পারফেক্ট। সৌমিক গ্লাস নামিয়ে বলল, আমার স্ত্রীকে নিয়ে মজা করিস না। খাওয়া শেষ হতে 1 ঘন্টাও লাগেনি, কিন্তু প্রতিটা মিনিট আমার শরীর পুড়িয়ে দিচ্ছিল। রিমি 3বার টাকার কথা তুললো। রাজীব 2বার তার বড় বিজনেসের প্ল্যান নিয়ে গল্প করলো। শাশুড়ি বারবার দীর্ঘশ্বাস ফেললেন। শুধু সৌমিক পুরো সময়টা টেবিলের নিচে আমার হাত শক্ত হয়ে ধরে রেখেছিল। পরদিন রিমি ফেসবুকে একটা স্টোরি দিল, নতুন ডায়মন্ড সেট, ক্যাপশন, সব পুরুষ এক না,
কেউ কথা দিয়ে রাখে, কেউ হারিয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি একজন আসল পুরুষ পেয়েছি। নাম লেখা ছিল না, কিন্তু সবাই বুঝে গিয়েছিল। সৌমিক ফোন বন্ধ করে দিল। দেখিস না, সবই তো দেখছে, ও কিছু বলল না। সেদিন বিকেলে সৌমিক আমাকে ইন্টারভিউতে নামিয়ে দিল। আসলে আমি যাচ্ছিলাম ব্যাংকে নতুন ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতে। গাড়ি থেকে নামার আগে আমি ওকে জিজ্ঞেস করলাম, একদিন যদি জানতে পারো আমি রিমির চেয়েও 100 গুণ বেশি ধনী, তখনও কি ওরা আমাকে এভাবেই দেখবে? সৌমিক ক্লান্ত হাসলো। তুই খুব আজব চিন্তা করিস। তারপর তার পুরনো প্রাইভেট কারটা নিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। ওর গাড়ির বাম্পারে দাগ, ট্যাঙ্কে প্রায় তেল নেই। আমি ঢুকে গেলাম ব্যাংকের ভেতরে। ম্যানেজারের সামনে বসে শান্ত গলায় বললাম, আমি বড় একটা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতে চাই। লোকটা হাসলো। কত বড় ম্যাডাম? আমি ধীরে বললাম, প্রায় $78 মিলিয়ন। তার মুখের হাসি সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। এক সপ্তাহ পর রিমি আর ভান করলো না। ফ্যামিলি গ্রুপে ছবি পাঠালো, ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ডের বকেয়া, লোনের কাগজ। সৌমিক 30 লাখ টাকা লাগবে। রাজীবের নতুন ইকুইপমেন্ট কিনতে হবে। তুই ভাই হয়ে এত স্বার্থপর হইস না। তোর বউ তো বাসায় বসে আছে, কিছু টাকা নিশ্চয়ই জমাইছে। সৌমিক কোনো উত্তর দিল না, কিন্তু রাতে দেখি বারান্দায় একা বসে আছে, হাতে বিলের ফাইল। আমি পাশে গিয়ে বসতে বলল, মা বলছে রিমিকে সাহায্য না করলে আমি নাকি খারাপ ছেলে। আমি হালকা হেসে বললাম, আর আমি? সৌমিক আমার দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। সেই মুহূর্তে আমি বুঝলাম ওরা সাহায্য চায় না, ওরা চায় নিয়ন্ত্রণ। কয়েকদিন পর রাজীব সবাইকে দাওয়াত দিল গুলশানের একটা আভিজাত রেস্টুরেন্টে। বলে নতুন বিজনেস পার্টনারশিপ উদযাপন হবে। কিন্তু আমি সত্যিটা জানতাম। ব্যাংকে একজন স্টাফ আমাকে আগেই বলেছিল রাজীবের পার্লারগুলো প্রায় ডুবে যাচ্ছে। বড় অঙ্কের ঋণ মাথায়, সোমবারের আগে টাকা না পেলে শেষ। রেস্টুরেন্টে ঢুকেই রিমি ঠোঁট বাঁকিয়ে বলল, মেহেরিন, ভালো লাগছে তুমি এসেছো। ভাবছিলাম বেকার হয়ে এখন আর এসব জায়গায় আসতে লজ্জা লাগে। আমি কোনো উত্তর দিলাম না। মেনুর সবচেয়ে দামি খাবারটাই অর্ডার করলাম। শাশুড়ি অবাক হয়ে বললেন, এত দামি জিনিস সৌমিক একা কত সামলাবে মা? রাজীব হেসে বলল, খেতে দাও খালা, পরে তো সেই ডাল ভাতে ফিরবে। সৌমিকের হাত মুঠো হয়ে এলো। আমি চুপচাপ ওর হাতের উপর হাত রাখলাম। ঠিক তখনই রাজীবের ফোন বেজে উঠলো। সে বাইরে গিয়ে কথা বলে ফিরে এলো, কিন্তু ফিরে আসার পর তার মুখ সাদা, হাসিটা উদাও। সে বসেই বলল, সৌমিক, একটা কাগজে সাইন করতে হবে। সৌমিক ভুরু কুচকালো। কিসের কাগজ? রাজীব ফাইল বের করলো। তোর ফ্ল্যাটটা অস্থায়ী জামানত রাখবো, কালকের মধ্যে টাকা লাগবে। সৌমিক সঙ্গে সঙ্গে চামচ নামিয়ে বলল, তুই পাগল নাকি? রিমি উঠে দাঁড়ালো। ড্রামা করিস না, পরিবার বলে কিছু আছে। শাশুড়ি কাপা গলায় বললেন, বাবা শুধু একটা সিগনেচার। তারপর রিমি আমার দিকে তাকিয়ে বিষাক্ত গলায় বলল, তুমি চুপ থাকো মেহেরিন, যথেষ্ট হয়েছে। স্বামীর ঘাড়ে বসে খাচ্ছ, আবার মতামত দিবা। পুরো টেবিল নিস্তব্ধ হয়ে গেল। সৌমিক গভীর শ্বাস নিল, আর আমি ধীরে ধীরে আমার ব্যাগটা খুললাম। ভেতর থেকে কালো রঙের ব্যাংক ফাইল বের করলাম, কারণ সেই ফাইলের ভেতর যা ছিল তা এই পরিবারের চোখে আমার পরিচয়টা বদলে দিতে পারতো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই ধরনের সুন্দর সুন্দর গল্প শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।